ওয়েলকাম টু উইজডম ক্লাসরুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ন্যারেশনের ক্লাস। তো ন্যারেশন শিখতে হলে তোমাদেরকে যেটা যেটা জানতেই হবে, দেখো, সেন্টেন্স চিনতে হবে। অর্থাৎ আমাদের যে সেন্টেন্স আছে, পাস্ট ফোকাস সেন্টেন্স, তো সেই সেন্টেন্স গুলো চিনতে হবে। কিরকম, আমরা সেন্টেন্সের গঠন গুলো একটু দেখি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা দেখতে কেমন হয়? এই সেন্টেন্সটা সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়। তারপরে শেষে কি থাকে? একটা ফুল স্টপ থাকে। সাবজেক্ট দিয়ে শুরু হয়, মাঝখানে কিছু একটা থাকে, তারপর শেষে একটা ফুল স্টপ থাকে। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটা চেনা অনেক সোজা। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট। তারপরে আমি যদি বলি আর ইউ স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, এটা যদি বলি তাহলে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা চিনব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব থেকে শুরুতে, ভার্ব থেকে, তারপরে কি থাকে? যেমন একটা ভার্ব দিয়ে উদাহরণ দেই, ডু দা ওয়ার্ক, ওপেন দা ডোর। আবার শুরুতে লেট থাকে, লেট মি ডু ইট। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আমি চিনবো কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে আমাদের এই নিয়মগুলো জানতে হবে। যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হতে পারে, যেমন ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, লেট মি ডু ইট। অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে বা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে। এখানে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আবার প্লিজ থাকতে পারে শুরুতে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। শুরুতে অলওয়েজ থাকতে পারে, প্লিজ থাকতে পারে, আবার শুরুতে নেভারও থাকতে পারে। নেভার টেল আ লাই। এগুলো দেখলে আমরা চিনবো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, শুরুতে দেখলে আমরা দেখবো এই যে ভার্ব আছে শুরুতে, ওপেন দ্য ডোর, লেট দিয়ে শুরু হয়েছে, আবার এটা অলওয়েজ দিয়ে শুরু হয়েছে, আবার প্লিজ দিয়ে শুরু হয়েছে, এটা আবার নেভার দিয়ে শুরু হয়েছে, নেভার টেল আ লাই। এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, দেখো, তোমাদেরকে শিখতে হলে একটু পরিশ্রম করতে হবে। ভিডিওটা না টেনে দেখো, দেখলে অবশ্যই শিখবে, বুঝতে পারবে। হ্যাঁ, তো এখানে দেখো, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকে, মে অথবা কি থাকে, লং, এবং শেষে শেষে ফুল স্টপ থাকে। হ্যাঁ, মে ইউ লিভ লং, এরকম যে কোনো অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে দিয়ে শুরু হতে পারে, আবার লং দিয়েও শুরু হতে পারে। এরপরে আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স
এটা চেনা সহজ। এখানে আমাদের শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকে, তাহলে তোমরা এই জিনিসগুলো দেখে চিনবা এটা কোন সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এক্সক্লেমেশন চিহ্ন দেখে চিনবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। শুরুতে যদি মে অথবা লং থাকে তাহলে এটা আমাদের অপারেটিভ সেন্টেন্স। আবার শুরুতে যদি আমাদের এই যে এগুলো থাকে একটু আগে বলছি, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা তো অনেক সহজ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে কি থাকে, শুরুতে হচ্ছে আমাদের সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। তাহলে আমরা 5 প্রকার সেন্টেন্স চিনলাম। সেন্টেন্স হচ্ছে আমাদের 5 টাইপের, এই 5 টাইপের সেন্টেন্সটা চিনতে হবে। এরপরে টেন্স, তোমাদেরকে টেন্স অবশ্যই খুব ভালো করে পারতে হবে। যারা আমার টেন্সের ক্লাস করো নাই তারা টেন্সের ক্লাসটা অবশ্যই করে নিবা। অল্প একটা ক্লাসের মধ্যেই তোমরা টেন্স শিখতে পারবা। আমার টেন্সের ক্লাসটা দেখে নিও। ওকে, আচ্ছা নেক্সট, এরপরে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচ হবে। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ চিনতে হবে। হ্যাঁ, তো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ আমরা চিনবো কিভাবে দেখি। এখানে দেখো, একটা ন্যারেশন, একটা সেন্টেন্স দেখাই তোমাদেরকে। হি said to me. I live in Dhaka. I live in Dhaka. He said to me. তো দেখো, এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা রিপোর্টিং কি ভার্ব। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে দেখো, আর আমাদেরকে যেটা জানতে হবে এই সেন্টেন্সটা বাইরে আদার যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, পজিটিভ ফর্ম চিনতে হবে। এগুলো আমি এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। দেখো সাবজেক্ট কোনটা, এখানে আই, এগুলো সব সাবজেক্ট লিখছি। এই সাবজেক্ট গুলোর অবজেক্ট ফর্ম হচ্ছে এটা, যেমন আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। উই এর অবজেক্ট ফর্ম কি, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। এগুলো তোমরা অবশ্য জানো, তারপরে দেখে নাও একবার করে। ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে, ইউ এর অবজেক্ট ফর্ম হবে ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম কি হবে ইউ। আবার হি এর অবজেক্ট ফর্ম হবে হিম। শি এর অবজেক্ট ফর্ম কি, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। দের অবজেক্ট ফর্ম কি দেম। আচ্ছা, ইটের অবজেক্ট ফর্ম কি ইট। এগুলো পজিটিভ ফর্ম আছে। দেখো মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, অথবা আই এর পজিটিভ ফর্ম হচ্ছে তোমার মাই। ভালো করে পড়ে নিবা। উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার। ইউ এর অবজেক্ট ফর্ম কি ইউ এবং পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। হি এর অবজেক্ট ফর্ম কি হিম এবং পজিটিভ ফর্ম কি হিজ। শি এর অবজেক্ট ফর্ম কি হিয়া হার, আর পজিটিভ ফর্মও কিন্তু এর হার। দের অবজেক্ট ফর্ম দের, পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। ইটের পজিটিভ ফর্ম কি ইটস। তোমরা একবার করে পড়ে নিবা, পড়ে লিখবা, একটু মুখস্থ করবা, পারবা। এরপরে আসি কোন কোন ওয়ার্ড গুলো আমাদেরকে ন্যারেশনে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা জানবো। তো ওয়ার্ড যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে, দেখো আমাদের ন্যারেশনের মধ্যে দিস থাকলে, দিস যদি থাকে তাহলে দ্যাট। হেয়ার থাকলে দেয়ার দিতে হবে। আবার টুডে থাকলে দ্যাট ডে। নাও থাকলে দেন। এগুলো মুখস্থর কোনো বিকল্প নাই, মুখস্থ করতে হবে। নেক্সট থাকলে কি হয়, দ্য ফলোয়িং, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। নেক্সট থাকলে, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। ওকে, আচ্ছা, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। নেক্সট ইয়ার যদি থাকে তাহলে দ্য ফলোয়িং ইয়ার। নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে। আচ্ছা,
এরপরে আবার দেখো কান থাকলে কি আসে, গো বসে। কখন বসে আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝবো। আবার অ্যান আওয়ার এগো যদি থাকে, অ্যান আওয়ার বিফোর। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, গো থাকলে বিফোর। এগুলো তোমরা মুখস্থ করে নিবা। আবার পার্সন চেঞ্জ করতে হয়, যে পার্সন চেঞ্জিং যে বিষয়টা আছে, কোন পার্সন থাকলে কোন পার্সন আমরা চেঞ্জ করব। দেখো পার্সন চেঞ্জ করতে হলে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সাবজেক্ট হবে। ফার্স্ট পার্সন থাকলে কি হবে, সাবজেক্ট হবে। তোমরা যারা বুঝো নাই দেখো এই জায়গাটায়, এখানে এই যে এই রিপোর্টেড স্পিচ এটাকে বলে, এই রিপোর্টেড স্পিচের এই জায়গায় এটা যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এই সাবজেক্ট কে বোঝাবে। এই জায়গাটায় যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এই যে দেখো রিপোর্টেড স্পিচের বাইরে যেটা থাকে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বের কি বোঝাবে, অবজেক্ট কাকে বোঝাবে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে যদি আমাদের আই না থেকে ইউ থাকতো অর্থাৎ সেকেন্ড পার্সন থাকতো তাহলে অবজেক্টকে বোঝাবে। আর এই জায়গাটায় যদি থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনই হবে, অর্থাৎ অন্য কোনো কিছু হবে না। যারা এখনো বুঝো নাই শুনে রাখো, যখন আমি প্র্যাকটিস করাবো ধীরে ধীরে বুঝতে পারবা। ওকে, তাহলে এই লিস্টটা হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে কাকে বোঝাবে, সাবজেক্টকে বোঝাবে। সেকেন্ড পার্সন থাকলে কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। থার্ড পার্সন থাকলে কাকে বোঝাবে, থার্ড পার্সনকেই বোঝাবে। ওকে, এখন ন্যারেশন সম্পর্কে আমরা আরো কিছু বিষয় দেখব। সেটা হচ্ছে দেখো ন্যারেশনটা আসলে কি। বক্তা যদি কোনো কথা বলে ওটাই হচ্ছে আমাদের ন্যারেশন, অর্থাৎ বক্তার উক্তিকেই বলা হয় ন্যারেশন। এই ন্যারেশন কিন্তু হচ্ছে দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন কোনটা, ডিরেক্ট ন্যারেশন যখন কোনো কথা কে পরিবর্তন না করে ওইভাবে আমরা বলি বা ওই ভাষায় ব্যক্ত করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে হি সেড টু মি আই লিভ ইন ঢাকা। এই লাইনটা সে যেভাবে বলছে ওই অবস্থাতেই তুলে ধরা হয়েছে, অর্থাৎ এটা কোনো পরিবর্তন করা হয় নাই। এটাই হচ্ছে তোমার ডিরেক্ট ন্যারেশন। কিন্তু এটাকে যদি আমি চেঞ্জ করে এরকম লিখি যে হি সেড টু এর জায়গায় সাধারণত টোল্ড হয়, কিভাবে হয় তোমরা পরে বুঝবা। হি টোল্ড মি দ্যাট, এইখানে আমি একটুকে বলছি ফার্স্ট পার্সন থাকলে কাকে বোঝাবে, সাবজেক্টকে বোঝাবে। তাহলে এই জায়গাটা হবে হি। টেন্স কিন্তু পরিবর্তন করা শিখতে হবে। আবার এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হি লিভড ইন ঢাকা। ওকে, তাহলে এই যে বক্তা যেভাবে বলছিল এই ভাষাটা আমি সেইভাবেই তুলে ধরছি, এটাই হচ্ছে তোমার কি, এইটাই হচ্ছে তোমার ডিরেক্ট ন্যারেশন। আর এটা যে আমি চেঞ্জ করলাম এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে ন্যারেশন হচ্ছে আমাদের দুই ধরনের হয়, একটা ডিরেক্ট ন্যারেশন হয় আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন হয়। এখন দেখো ডিরেক্ট ন্যারেশন কি জিনিস সেটা একটু আগে আমি বলছি, তোমরা আরেকবার এখানে পড়ে নিবা। এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা দেখো ইনভার্টেড কমার ভিতরে এটাকে রাখা হয়। ওই যে একটু আগে দেখাইলাম যে আই লিভ ইন ঢাকা, এটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে রাখছিলাম। এই ইনভার্টেড কমার ভিতরে যেটা রাখছি সেটা হচ্ছে বক্তা যে কথাটা বলছে ওই কথাটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে রাখছি। আচ্ছা, এরপরে দেখো ইনভার্টেড কমার ভিতরে অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে একে রিপোর্টেড স্পিচ বলে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। আর এর বাইরে যে কথাটা থাকে সেটা হচ্ছে কি বলে, রিপোর্টিং ভার্ব বলে। এর বাইরে যে কথাটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বলে। তো এইখানে তোমাদেরকে আবার ব্যাকে নিয়ে আসলাম। দেখো এইটা হচ্ছে কি, রিপোর্টেড স্পিচ। আর এর বাইরে যে অংশটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। এই শখটা এটা আমি পরে আলোচনা করতেছি। তোমাদের টেন্স যে পরিবর্তন হয়, এই টেন্স চেঞ্জিং বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আজকে তোমরা এটাকে জানো আগে, এটা মুখস্থ করতে হবে। এটা না মুখস্থ করলে কখনোই তোমরা ন্যারেশন পারবে না। ওকে, এটা মুখস্থর কোনো বিকল্প নাই, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়। তুমি যদি কয়েকবার মুখে মুখে বলে 3-4 বার লেখো দেন মুখস্থ হয়ে যাবে। তো দেখো এখানে
রিপোর্টেড স্পিচ আমাদের এখানে ডিরেক্ট স্পিচে কি থাকে, ইনডিরেক্ট স্পিচে কি থাকে সেটা আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। কখন করতে হয়? ডিরেক্ট স্পিচে, যথা ডিরেক্ট স্পিচে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। ওকে, আচ্ছা, যেমন এইখানে কি দেওয়া আছে, আমি এখানে তোমাদের স্ট্রাকচার দিয়ে দিছি। সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্ব 1 যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা সেকেন্ড ফর্ম করে দিতে হবে। অর্থাৎ গো থাকলে কি করতে হবে? ওয়েন্ট। একটা এক্সাম্পল দেখা দিচ্ছি, গো থাকলে ওয়েন্ট করতে হবে। ওকে, যেমন আমি তোমাদের একটা দেখাই এখানে, হি সেড আই নো দা বয়। তাহলে এইটাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কেন? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। আবার দেখো সাবজেক্টের পরে যদি V1 থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি বলছি যদি টেন্স যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে এই জায়গাটা আমরা চেঞ্জ করব, ন্যারেশনে দেখি, চেঞ্জ করে দেখাই আমি। হি সেড দ্যাট কিভাবে হইলো এটা আমরা পরে বুঝবো। এইখানে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বোঝায়, এটা তোমাদেরকে আমি একটু আগেও বলছি। তাহলে এখানে আই চেঞ্জ হয়ে অর্থাৎ পারসন চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে সাবজেক্ট প্লাস V1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V2 দিয়ে আমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। আচ্ছা, এখন এরপরে যেটা বলা হয়েছে কন্টিনিউয়াস। একটু বড় করে দিই তোমাদের জন্য। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ তোমরা এটা মুখস্থ করবা, অ্যামি দ্যাট থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার হয়। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের যে অক্সিলারি ভার্ব আছে আমি লিখে দিছি, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। আবার হ্যাভ বিন, হ্যাজ বিন যদি থাকে তাহলে হ্যাড বিন হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এরপরটাতে আসি, পাস্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট ইনডিফিনিটের গঠন কি? V2, সাবজেক্টের পরে V2 থাকে, ওইটাই সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 হয়ে যায়। হ্যাড প্লাস কি হয়? V3 হয়ে যায়। অর্থাৎ যারা টেন্স এখনো পারো না ভালো করে, এখানে আমি টেন্সটা একটু দেখাই দিছি, তোমরা টেন্সের ক্লাসটা আমার করে নিও। এরপরে আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ ওয়্যার থাকলে কি হয়? হ্যাড বিন হয়। পাস্ট পারফেক্টে হ্যাড থাকলে কি হয়? হ্যাডই হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড বিন থাকলে হ্যাড বিন হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়। এখানে আরেকটা বিষয় দেখো, ক্যান, উইল, মে, শ্যাল এগুলো থাকলে ক্যানের পরিবর্তে ক্যান চেঞ্জ হয়ে কুড হয়, আবার উইল চেঞ্জ হয়ে উড হয়, মে চেঞ্জ হয়ে মাইট হয়, শ্যাল চেঞ্জ হয়ে কি হয়? শুড হয়। আরেকটা জিনিস এখানে লিখি নাই, আমি লিখে দিই তোমাদের জন্য, মাস্ট কখনো কখনো চেঞ্জ হয়ে হ্যাড টু হয়। মাস্ট কখনো কখনো চেঞ্জ হয়ে হ্যাড টু হয়। মাস্ট সাধারণ ক্ষেত্রে হ্যাড টু, এটা মনে রাখবা, পরে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। আপাতত এমনি শুনে রাখো, লিখে রাখো। হ্যাঁ, মাস্ট থাকলে কি হয়? হ্যাড টু হয়। এরপরে আসি শুড, উড, কুড, মাইট এগুলো আবার থাকলে এগুলোই হয়, এগুলো চেঞ্জ হয় না। বাট ক্যান থাকলে কুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, শ্যাল থাকলে শুড হয়, মাস্ট থাকলে হ্যাড টু হয়, আবার শুড, উড, কুড, মাইট থাকলে এটাই হয়। ওকে, তাহলে তোমরা এই পর্যন্ত আগে ভালো করে রিভিশন করো। এই পর্যন্ত পড়ার পরে আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আবার এগুলো পরবর্তী যে ক্লাস আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, কিন্তু তারপরেও বলবো তোমরা টেন্সের ক্লাসটা আবার করবা, এবং আমি যেগুলো বুঝাইলাম সেগুলো নিয়ে আলোচনা করবা। মোটামুটি কয়েকবার পড়লেই তোমাদের হয়ে যাবে। তার পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আগে থেকেই বললাম, এর পরবর্তী ক্লাস কেউ মিস করবে না, ঠিক আছে? এরপরে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। আজকে এই পর্যন্তই।